চলে এসেছে অ্যালাইস ইন বর্ডারল্যান্ড সিজন 3। অবশেষে সবার অপেক্ষার প্রহর ফুরলো। অ্যালাইস ইন বর্ডারল্যান্ড সিজন 3 এপিসোড 1 শুরু হয় সেখান থেকেই যেখানে লাস্ট সিজন শেষ হয়েছিল। আরিসু আর উসাগি বর্ডারল্যান্ড জয় করার পর তাদেরকে জিজ্ঞেস করা হয়, তোমরা কি এখানকার স্থায়ী নাগরিকত্ব গ্রহণ করবে নাকি করবে না। উসাগি তো না বলে দেয়, আর তার কারণেই আরিসুও না বলে দেয়। কিন্তু সেখানে থাকা বান্দা রিয়াবা বলে, এত অসাধারণ জায়গা ছেড়ে আমরা কিভাবে যেতে পারি? এর ভেতরে অবশ্যই এখনো কিছু আছে যেটা এক্সপ্লোর করা বাকি। তাই তারা দুজনেই বর্ডারল্যান্ডের নাগরিকত্বই বেছে নেয়। এরপর আরিসুকে একটা স্ক্রিনে দেখানো হয়, তার ইন্টারোগেশন চলছিল। আরিসু বলে যে আমার কিছু মনে নেই, আমি শুধু আকাশে আতশবাজি দেখেছিলাম। এমন সময় এক চরিত্র সেখানে আসে আর সরাসরি আরিসুকে জিজ্ঞেস করে, যখন তুমি অজ্ঞান ছিলে তখন কি কোনো স্বপ্ন দেখেছিলে? এটা শুনে আরিসু কনফিউজ হয়ে যায়। স্বপ্ন? সে বলে হ্যাঁ, সেখানে তুমি গেম খেলেছো। আরিসু বলে গেমস? কেমন গেমস? এই মিস্টার আর হচ্ছে আফটার লাইফ রিসার্চার। সে বারবার জোর দেয় আরিসুকে, কিন্তু আরিসু শুধু বলে যে আমার কেবল একটা সফর মনে আছে, একটা সফর যেখানে সে কোনো অন্য দেশে গিয়েছিল, এর বেশি কিছু তার মনে নেই। কিন্তু এই মুহূর্তে রিওজি নিশ্চিত হয়ে যায় যে এই মানুষগুলোর মধ্যে কিছু না কিছু কমন একটা বিষয় আছে। সে তার বই নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর আমাদের উসাগিকে দেখানো হয় যে আরিসুর জন্য অপেক্ষা করছিল। আরিসু গিয়ে তাকে জিজ্ঞেস করে, উসাগি তুমি ঠিক আছো তো? আর মিস্টার রিওজি তখন সেখানেই ছিল। তখন আরিসু তাকে বলে, এই আমার স্ত্রী। এটা শুনে আমি তো 2 সেকেন্ডের জন্য অবাক হয়ে গেলাম। তো যাই হোক, এরপর রিওজি উসাগিকেও একই কথা বলে যে তুমিও তো সেই দুর্ঘটনার শিকার হয়েছিলে, তাই পরের বার যদি এখানে আসো তাহলে দয়া করে আমাকে অবশ্যই সময় দেবে। তারপর আরিসু আর উসাগি তাদের বাড়ির দিকে চলে যায়। দুজনকে একসাথে খুবই হ্যাপি কাপল আর চমৎকার লাগছিল। ওইদিকে রিওজি তার অফিসে যায়। সেখানে সে রেকর্ড করছে কিভাবে 10 জন তাকে একই কথা বলেছে, একটা খালি শহর, গেমস এবং আতশবাজি, এসবের কথা তারা উল্লেখ করেছে। তখনই তার কাছে একটা র্যান্ডম মেল আসে। সেই মেলে লেখা ছিল, আমার কাছে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আছে। এটা পড়েই রিওজি তার হুইল চেয়ারে বেরিয়ে যায়। এরপর হোটেলের ভেতর রিওজি একা বসেছিল। তখন একটা মেয়ে তার কাছে এসে বলে, যদি সেখানে যেতে চাও তবে 1 সপ্তাহ পর তোমার কাছে একটা মেল আসবে, সেই মেলের ভেতরেই সেই জায়গার ঠিকানা লেখা থাকবে। এভাবে সময় কেটে যায়। আর এক সময় রিওজি এক্সারসাইজ করছিল, তখনই তার কম্পিউটারে একটা মেল আসে। তারপর রিওজি শুনশান রাস্তা পেরিয়ে সেই বিল্ডিং পর্যন্ত পৌঁছে যায়। বিল্ডিংটি চারপাশের সব বিল্ডিংয়ের থেকে আলাদা আর অদ্ভুত এক অরা নিয়ে দাঁড়িয়েছিল। বিল্ডিংয়ের ভেতরে ঢুকে লিফটে উপরে উঠতেই দরজা খোলার পর সামনে একটি তীর আঁকা ছিল। তীরগুলো ফলো করতে করতে সেখানে পৌঁছে যায়, কিন্তু সে একা ছিল না। সেখানে সে একটি গ্রুপের সাথে দেখা করে। এটা সেই দৃশ্য যা আমরা ট্রেলারে দেখেছিলাম। তো হঠাৎ অন্ধকার থেকে এক ব্যক্তিত্ব বেরিয়ে আসে। সে বলে, আপনাদের সবাইকে স্বাগতম। অচেনা ব্যক্তিটি সবাইকে বলে, দয়া করে আপনারা চেয়ারগুলোতে বসুন। সবাই সেখানে গিয়ে বসে পড়ে, কিন্তু রিওজি তখনও নিজের হুইল চেয়ারে বসেছিল। কিন্তু সেই ব্যক্তি বলে প্রত্যেকের জন্য চেয়ারে বসা বাধ্যতামূলক। তখন রিওজিকে সাহায্য করার জন্য একটা মহিলা এগিয়ে আসলে সে বলে, একবার চেয়ার সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আর উঠতে পারবেন না। অর্থাৎ এখানে একটা টান টান গেমের উত্তেজনা বিরাজ করছে। তারপর লোকটি বলেন যে এখন আমরা গেম শুরু করব। তখন এক ভদ্রমহিলা বলে ওঠেন, গেম? আমি তো এখানে মৃত্যুকে কাছ থেকে অনুভব করতে এসেছি। কিন্তু সে বলে এই সফরে অংশগ্রহণ করার জন্য এই গেম জেতাটাই একমাত্র শর্ত। তো গেম শুরু হয়, আর এই গেমের নাম হলো দ্য ওল্ড মেড। এখানে প্রতিটি খেলোয়াড়কে অন্য একজন খেলোয়াড়ের কাছ থেকে একটি করে কার্ড নিতে হয়। পাশে বসা খেলোয়াড় প্রথমেই কাছের জন থেকে জোকার কার্ডটি নিয়ে নেয় এবং তখনই তিনি বলেন, মনে রাখবেন যদি আপনার কাছ থেকে জোকার কার্ড নেওয়া হয় তবে আপনি এলিমিনেট হয়ে যাবেন। সে জিজ্ঞেস করে কি, কিন্তু তার কি বলার আগেই সে সরাসরি বিদ্যুৎ শকে আক্রান্ত হয়ে যায়। এখানে পুরোপুরি স্কুইড গেম ভাইবসটা দেওয়া হয়েছে, কারণ কারোই ধারণা ছিল না যে এলিমিনেট মানে আসলে কি হতে যাচ্ছে। এটা দেখে খেলোয়াড়রা একদম শকড হয়ে যায় এবং একজন খেলোয়াড় তার চেয়ার থেকে উঠে দাঁড়ায়, কিন্তু সাথে সাথেই তাকেও ভয়ঙ্কর বিদ্যুৎ শক দেওয়া হয় এবং সেও সেখানেই মারা যায়। এগুলো দেখে সব খেলোয়াড় আতঙ্কিত হয়ে যায়। তারা নিজেদের চোখে যেন বিশ্বাস করতে পারছিল না। গেম চলতেই থাকে। একে একে কার্ড এক খেলোয়াড় থেকে আরেক খেলোয়াড়ের কাছে যেতে থাকে। আস্তে আস্তে সবাই শক খেতে থাকে। এরপর এমন এক মুহূর্ত আসে যখন টেবিলে রিওজি আর তার সামনে একজন
দুইজন প্রতিপক্ষ বসেছিল। এখন রিওজির কাছে ছিল একদিকে একটি সাধারণ কার্ড আর অন্যদিকে একটি জোকার কার্ড। তার সামনে বসা খেলোয়াড়কে তার কাছ থেকে একটি কার্ড তুলতে হতো, কিন্তু রিওজি এখানে দারুণ বুদ্ধি খাটান আর জিতে যান। তার বুকের ভেতর যেন আত্মা ফিরে আসে। তখন ওই লোকটা বান্দার রূপ নেয় আর বান্দা বলেন, আপনাকে স্বাগতম বর্ডারল্যান্ডের ভিতরে। আর তখনই শুরু হয়ে যায় অ্যালাইস ইন বর্ডারল্যান্ডের সিজন 3। বলতে গেলে সিরিজটাকে একেবারে ক্রেজি স্টার্ট দেওয়া হয়েছে। ওইদিকে উসাগি তার বাবাকে পাহাড় থেকে লাফ দিতে দেখে স্বপ্নের মধ্যে আটকে ওঠে। আরিসু এই ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত ছিল। পরের দিন সকালে তারা বেশ হাসাহাসি আর ঠাট্টা করে। তখন ওই উসাগির হাতে একটা পেন আসে এবং সে বলে পেনটা বেশ সুন্দর। তখন আরিসু বলে, তুমি এটা রাখতে পারো। তারপর সে নিজের কাজে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে যায়। অন্যদিকে পুলিশ খবর পেয়ে যায় যে গত রাতে একটা বিল্ডিংয়ের ভেতর অনেক মৃতদেহ পাওয়া গেছে। আরিসু যে জায়গায় কাজ করে সেটা হলো একটি কাউন্সিলিং সেন্টার। সে তার নতুন ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যায় এবং তখনই স্ক্রিনে এন্ট্রি হয় আনের। আরিসু আনকে দেখে একটু অবাক হয়নি, কিন্তু আন যখন ওই আরিসুকে দেখে তার মাথায় যেন কোনো অদ্ভুত চিন্তা ঘুরপাক খেতে থাকে। সে বলে, আরিসু, আমি তোমাকে চিনি, আমরা আগেও একবার দেখা করেছি। কিন্তু আরিসুর কিছুই মনে পড়ে না। এদিকে উসাগি যখন নিজের কাছ থেকে বাড়ি ফিরছিল তখন তার চোখ পড়ে এক বিশাল বিল্ডিংয়ের উপর। সে সেই বিল্ডিংয়ে ঢুকে যায় এবং তারপর সে যেন পুরনো স্মৃতি মনে করতে পারে, যেখানে উইচ গেম খেলা হয়েছিল, যেখানে অনেক মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল। অন্যদিকে আন আরুসিকে জানায়, যেই জায়গায় আমরা দেখা করেছি আরিসু, সেটা আসলেই একটা বাস্তব জায়গা। সেই পৃথিবীতে আমরা গেম খেলেছি, আমরা জীবন আর মৃত্যুর সঙ্গে লড়েছি, কিন্তু আমি আবার সেই জায়গায় যেতে চাই। আর সেজন্য আমি একটা মেডিসিনও খুঁজে পেয়েছি, যেটা 2 মিনিটের জন্য সেখানে নিয়ে যেতে পারবে। কিন্তু হঠাৎ পেছন থেকে দরজা খুলে এক পুরুষ সাইকিয়াট্রিস্ট ঢুকে পড়ে। এরপর আরিসু নিজের শিফট শেষ করে বাড়ি ফিরে আসে। তখনই তার কাছে উসাগির ফোন আসে, তার কান্নার শব্দ শোনা যায়। আরিসু ভীষণ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, উসাগি, কি হয়েছে, তুমি কোথায়? উসাগি শুধু বলে, আরিসু, আমাকে মাফ করে দিও। তখন আরিসু দৌড়ে চলে যায় পুলিশ ডিপার্টমেন্টে। সে সব কিছু তাদের বলে, আরিসু, আমরা তোমাকে কিছু দেখাতে চাই। আর এখন ল্যাপটপে সেই ফুটেজটি দেখানো হয় যেখানে রিওজি আর উসাগি একই হোটেলের লবিতে বসে আছে। আরিসুর মনে হয় রিওজি তাকে অপহরণ করেছে, তবে পুলিশ বলে, আমাদের মনে হচ্ছে তোমার স্ত্রীর সঙ্গে তার কিছু সম্পর্ক চলছে। তো এটা শুনে আরিসু আরও উদ্বিগ্ন হয়ে মিস্টার রির ডিপার্টমেন্টে যায়, কিন্তু তারা জানায় সেও কয়েকদিন ধরে উধাও। আরিসু তার রিসার্চ রুমে গেলে দেখতে পায় টেবিলের উপর একটা এসডি কার্ড রাখা আছে। যখন সেটি ল্যাপটপে চালানো হয় তখন উসাগি জানায় যে প্রতি রাতে সে স্বপ্নে তার বাবাকে দেখে। একই স্বপ্ন প্রতিদিন আসে। সে দেখতে পায় তার বাবা ক্লিফ থেকে লাফিয়ে আত্মহত্যা করছেন। রিওজি বলে, হতে পারে তুমি তোমার বাবাকে কখনো বিদায় বলতে পারোনি, সেই কারণেই তুমি অস্থির হয়ে আছো। তো এরপর আরিসু যখন বাড়ি ফিরছিল তখন আলো পড়তেই সেখানে একজনের উপস্থিতি ঘটে। আর তিনি কেউ নন, বান্দাই ছিলেন। বান্দাই ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে আর বলে, আরিসু, তুমি আমার অনেক সাহায্য করেছো। তোমার সাহায্যের কারণেই আমি সেই জায়গায় সিটিজেনশিপ পেয়েছি। তারপর সে নিজের পকেট থেকে একটি কার্ড বের করে আরিসুর পকেটে ঢুকিয়ে দেয় এবং বলে, তোমার প্রিয়তমাও হয়তো সেই গেমগুলো খেলছে। এরপর সে আবার হঠাৎই অদৃশ্য হয়ে যায়। আরিসু আর কিছু না ভেবে অ্যানের কাছে চলে যায় ওই মেডিসিনটি নিতে, যেখানে এবার সে 2 মিনিট সময় পাবে মাত্র। আর মেডিসিন দিতেই আরুষি দেখে এন সহ কেউ নেই সেখানে, যেন জনবহুল দুনিয়া থেকে সে একটু আগেই হেঁটে আসলো। যেই জনবহুল দুনিয়া থেকে সে একটু আগেই হেঁটে আসলো সেখানে সে ছাড়া আর কেউ নেই। আর এভাবেই আমাদের এপিসোড 1 শেষ হয়ে যায়। তো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও পরবর্তী পার্ট দিব কিনা। ততক্ষণ পর্যন্ত বিদায়।